সাংকেতিক তর্কবিজ্ঞানের একটি অন্যতম লজিক হল স্ট্রক ফাংশন। এই লজিকটি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির বিএ অনার্সের তৃতীয় সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভিডিওটিতে এই লজিকটি করার পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়া হবে। স্ট্রক ফাংশন লজিক করার আগে স্ট্রকের উৎপত্তি সম্পর্কে একটু জেনে রাখা ভালো। আমরা জানি আমাদের চিন্তার ভাষায় প্রকাশিত রূপকেই বলা হয় বাক্য। গঠনের দিক থেকে বিচার করলে এই বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো সরল বাক্য, জটিল বাক্য যাকে মিশ্র বাক্যও বলা হয়, এবং যৌগিক বাক্য। এদের মধ্যে যেসব বাক্য একটি উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া নিয়ে গঠিত হয় তাদের বলা হয় সরল বাক্য। যেমন পুকুরে পদ্ম ফোটে, মা শিশুকে ভালোবাসে ইত্যাদি। আর একাধিক সরল বাক্য কোনো অব্যয় যেমন এবং, কিন্তু, অথবা ইত্যাদি দ্বারা যুক্ত হয়ে যদি একটিই বাক্য গঠিত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান ইত্যাদি। লজিকের ক্ষেত্রে এই যৌগিক বাক্যের প্রকারভেদ বলতে আমরা সাধারণত বুঝি সংযোজক যেমন পি ডট কিউ, বৈকল্পিক যেমন পি ভেল কিউ ও প্রাকল্পিক যেমন পি ইমপ্লাইজ কিউ এগুলোকে। কিন্তু এগুলো ছাড়াও আরেক ধরনের যৌগিক বাক্য আছে যাকে বলা হয় প্রাতিকল্পিক বাক্য। এই বাক্যের আকারটি হয় এরকম: ব্র্যাকেটের বাইরে কার্ল এবং ব্র্যাকেটের ভেতরে পি ডট কিউ। এই বাক্যের লক্ষণ হলো এমন নয় যে উভয়ই, অর্থাৎ পি এবং কিউ কোনোটিই নয়। এই প্রাতিকল্পিক বাক্য যৌগিক বাক্য হলেও অন্যান্য যৌগিক বাক্যের সাথে এর একটি বড় পার্থক্য আছে। সেটি হলো অন্যান্য সব যৌগিক বাক্যের নিজস্ব একটি নির্দিষ্ট যোজক থাকে। যেমন সংযৌগিক বাক্যের যোজক হলো ডট, বৈকল্পিক বাক্যের যোজক হলো ভেল, প্রাকল্পিক বাক্যের যোজক হলো ইমপ্লাইজ ইত্যাদি। কিন্তু এই প্রাতিকল্পিক বাক্যের এরকম নির্দিষ্ট কোনো নিজস্ব যোজক নেই। এটি ডট এবং কার্ল এই দুটি যোজকের ওপর নির্ভর করে। এর আলাদা কোনো নির্দিষ্ট যোজক থাকে না। 1913 সালে একজন আমেরিকান তর্কবিজ্ঞানী যার নাম এইচ.এম. শেফার, তিনি প্রাতিকল্পিক বাক্যের এই অসুবিধার কথা ভেবে এই প্রকার বাক্যের জন্য যোজক হিসাবে একটি চিহ্নের প্রবর্তন করেন, যার নাম তিনি দেন স্ট্রক। এই স্ট্রক চিহ্নটি এরকম। এভাবেই প্রাতিকল্পিক বাক্যের যোজক হিসেবে স্ট্রক চিহ্নটির উৎপত্তি হয়। তাহলে পি স্ট্রক কিউ বলতে বোঝায় ব্র্যাকেটের বাইরে কার্ল এবং ব্র্যাকেটের ভেতরে পি ডট কিউ, কিংবা ব্র্যাকেটের বাইরে কার্ল এবং ব্র্যাকেটের ভিতরে পি ডট কিউ বলতে বোঝায় পি স্ট্রক কিউ, এরকমও বলা যেতে পারে। আর এটি স্ট্রক ফাংশন লজিক করার অন্যতম প্রধান সূত্র। এই সূত্রটির নাম দেওয়া হয়েছে ডেফিনেশন অফ স্ট্রক, বা একে সংক্ষেপে লেখা হয় ডিএফ অফ স্ট্রক। এবারে আসা যাক এই লজিকটি সমাধান করতে হয় কিভাবে, বা এই লজিকটির মূল লক্ষ্য কী, এবং পরীক্ষায় সাধারণত এই লজিকটি কি করে আসে। পরীক্ষায় এই লজিক থেকে প্রশ্ন হয় এভাবে: ট্রান্সফর্ম দ্য ফলোয়িং ইনটু স্টেটমেন্ট। এখানে দেখো দু ধরনের প্রশ্ন আছে। এগুলো সলভ করার ক্ষেত্রে প্রশ্ন যদি এরকম হয়, অর্থাৎ পি ডট কিউ থাকে, অর্থাৎ স্ট্রক চিহ্ন ছাড়া একটি আকার থাকে, তাহলে সেক্ষেত্রে লজিকটির মূল লক্ষ্য হবে কিছু ধাপের মাধ্যমে কার্ল, ভেল, ইমপ্লাইজ, ডট, ইকুইভ্যালেন্ট এ জাতীয় সকল চিহ্ন তুলে দিয়ে বচনের আকারটিকে শুধুমাত্র স্ট্রক চিহ্নের সাহায্যেই প্রকাশ করা। আর ফাইনালি যে ধাপে বা যে লাইনে আমরা তা করতে পারবো সেখানেই এ ধরনের লজিকটি সলভ হয়ে যাবে। অন্যদিকে শুধুমাত্র স্ট্রক চিহ্নের সাহায্যে এ ধরনের যদি কোনো আকার প্রশ্ন হিসেবে থাকে, তাহলে সেক্ষেত্রে কয়েকটি ধাপের বা লাইনের মাধ্যমে যতদূর সম্ভব সহজ এবং ছোট এমন একটি আকার আনতে হবে যেখানে একটিও স্ট্রক চিহ্ন থাকবে না, অর্থাৎ শুধুমাত্র সেক্ষেত্রে স্ট্রক বাদে অন্যান্য যে চিহ্ন আছে, অর্থাৎ কার্ল, ডট, ভেল, ইকুইভ্যালেন্ট, এগুলোর সাহায্যেই লাইনটিকে প্রকাশ করতে হবে। আর উভয় ক্ষেত্রেই যে নিয়মগুলির সাহায্য নিয়ে আমাদের এই লজিকটির সমাধান করতে হবে সেই নিয়মগুলি হলো: প্রথমত ডেফিনেশন অফ স্ট্রকের এই নিয়মটি, এর সাথে সাথে দ্বিতীয়ত এই নিয়মটি থেকেই অন্য একটি ডেফিনেশন অফ স্ট্রকের নিয়ম তৈরি করা হয়েছে। সেটি হলো যদি কোথাও কার্ল পি থাকে তাহলে তার পরিবর্তে পরের লাইনে পি স্ট্রক পি লেখা যায়। অনুরূপভাবে যদি কোথাও কার্ল কিউ থাকে তাহলে পরের লাইনে লেখা যায় কিউ স্ট্রক কিউ। তাহলে এই দুটি নিয়ম এবং এর সাথে সাথে আমাদের হেল্প নিতে হবে রুলস অফ রিপ্লেসমেন্টের সূত্রগুলির। তাহলে এই লজিকটি করার জন্য মোট প্রয়োজনীয় সূত্র হলো তিন প্রকার।
প্রথম দুটি হলো ডেফিনেশন অফ স্টকের সূত্র এবং তৃতীয়টি হলো রুলস অফ রিপ্লেসমেন্টের সূত্র। এ প্রসঙ্গে একটা কথা জানবে, রুলস অফ রিপ্লেসমেন্টের এই সূত্রগুলিকে যেমন দ্বিমুখী প্রয়োগ করা যায়, অর্থাৎ বাম দিকের আকারটি থাকলে পরের লাইনে ডান দিকের আকারে প্রকাশ করা যায়, আবার ডান দিকের আকারটি থাকলে পরের লাইনে বাম দিকের আকারেও প্রকাশ করা যায়, ঠিক তেমনি ডেফিনেশন অফ স্টকের সূত্রগুলিরও দ্বিমুখী প্রয়োগ করা যায়। আরেকটি ব্যাপার হলো, এই স্ট্রক ফাংশন লজিকগুলো করার জন্য কিন্তু রুলস অফ রিপ্লেসমেন্টের সূত্রগুলো অ্যাপ্লাই করার ভালো স্কিল এবং ব্র্যাকেটিং, অর্থাৎ কোথায় কোন ব্র্যাকেট ইউজ করতে হয় সে সম্পর্কে সঠিক জ্ঞান থাকা জরুরি। যদি সেগুলো ভালো করে জানা না থাকে তাহলে আমি অ্যাডভাইস করব সেগুলো আগে শেখো, কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই 19 রুলসের সাহায্যে ভ্যালিডিটি প্রুফ করার একটি ভিডিও আসবে, সেখানে এগুলো প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা থাকবে। এবারে কিছু উদাহরণের সাহায্যে এই লজিকের সমাধান প্রক্রিয়াটি বুঝে নেওয়া যাক। এই উদাহরণটির ক্ষেত্রে প্রশ্ন রয়েছে P.Q। তাহলে এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত অর্থাৎ ফাইনাল লাইনে এমন একটি আকার আনতে হবে যেখানে শুধুমাত্র স্ট্রক চিহ্ন থাকবে, অন্য কোনো চিহ্ন থাকবে না। তাহলে দেখা যাক কি করে তা আনা যায়। প্রথমে যদি আমরা 1 নং লাইনের উপরে রুলস অফ রিপ্লেসমেন্ট থেকে ডিএন সূত্রটি অর্থাৎ ডাবল নেগেশন সূত্রটি প্রয়োগ করি সম্পূর্ণ আকারটির আগে, তাহলে সেক্ষেত্রে লাইনটি দাঁড়াবে এরকম, অর্থাৎ ডবল কার্ল ব্র্যাকেটের ভেতরে P.Q। এর পরবর্তী লাইনে 2 নং লাইনের ওপরে যদি আমরা ডেফিনেশন অফ স্টকের এই নিয়মটি প্রয়োগ করি, তাহলে লাইনটি দাঁড়াবে, বাইরে হবে একটি কার্ল এবং ব্র্যাকেটের ভেতরে হয়ে যাবে স্ট্রক, অর্থাৎ সম্পূর্ণ লাইনটি দাঁড়াবে এরকম। কারণ ডেফিনেশন অফ স্টকের সূত্র অনুসারে বলা হয়েছিল ব্র্যাকেটের বাইরে একটি কার্ল এবং ব্র্যাকেটের ভেতরে দুটি পদের মাঝখানে যদি একটি ডট থাকে, তাহলে তাদের পরিবর্তে এই পদ দুটির মাঝে আমরা স্ট্রক চিহ্ন লিখতে পারি। কিন্তু এটা লেখার পরেও যেহেতু আর ডবল নেগেশনের জন্য দুটো কার্ল ছিল আগে, তাদের মধ্যে একটি কার্ল স্ট্রকের জন্য উঠে গেলেও অন্য একটি কার্ল কিন্তু এখানে থেকেই যাচ্ছে। তাহলে 3 নং লাইনটা আমরা এভাবে এরকম পেলাম। এবার 4 নং লাইনে ডেফিনেশন অফ স্টকের এই সূত্রটি অ্যাপ্লাই যদি করি, তাহলে একেই, অর্থাৎ এই সম্পূর্ণ এখান থেকে এ পর্যন্ত একে যদি আমি পি ধরি, তাহলে কার্ল পি মানেই পি স্ট্রক পি লেখা যায়। যেহেতু এই সম্পূর্ণটাকে আমরা এক্ষেত্রে পি ধরেছিলাম, সেই জন্যই আমরা এই লাইনটির পরিবর্তে লিখতে পারবো এরকম। আর এভাবেই দেখা যাচ্ছে এই লাইনটিতে স্ট্রক ছাড়া অন্য কোনো চিহ্নই নেই। তাহলে এই লজিকটি এখানেই সমাধান হয়ে গেল। এই উদাহরণটির ক্ষেত্রে প্রশ্নটি রয়েছে P.Q, অর্থাৎ এক্ষেত্রেও আগের উদাহরণটির মতোই ফাইনালি আমাদের এমন একটি লাইন আনতে হবে যেখানে স্ট্রক বাদে অন্য কোনো চিহ্ন থাকবে না। তাহলে দেখা যাক এটি কি করে করা যায়। প্রথমে এই 1 নং লাইনের ওপরে যদি আমরা ডাবল নেগেশন সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে লাইনটি দাঁড়াবে এরকম, অর্থাৎ সম্পূর্ণ লাইনটির ওপরেই আমরা ডাবল নেগেশন প্রয়োগ করলাম। এরপরে এই 2 নং লাইনের ওপরে যদি আমরা রুলস অফ রিপ্লেসমেন্ট থেকে ডেম সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে 3 নং লাইন হিসেবে আমরা পাবো এরকম। এরপরে 3 নং লাইনের কার্ল পি এই সম্পূর্ণটুকুকে যদি আমি পি মনে করি এবং কার্ল কিউ এই সম্পূর্ণটুকুকে যদি আমি কিউ মনে করি, তাহলে ডেফিনেশন অফ স্টকের এই নিয়মটি অনুসারে আমাদের পরবর্তী লাইনটি দাঁড়াবে এরকম, অর্থাৎ কার্ল পি এবং কার্ল কিউ এর মাঝে একটি স্ট্রক হয়ে যাবে। এরপরে পরবর্তী লাইনে ডেফিনেশন অফ স্টকের এই সূত্রটিকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে প্রথমে রয়েছে কার্ল পি, এর পরিবর্তে আমরা লিখব পি স্ট্রক পি এবং মাঝের স্ট্রকটি নিজের জায়গাতেই বসে এরপরে যে কার্ল কিউ রয়েছে এর পরিবর্তেও আমরা ওই সূত্রটি অনুসারে লিখতে পারবো কিউ স্ট্রক কিউ। আর এভাবেই আমরা একটি লাইন পেয়ে গেলাম যেখানে স্ট্রক ছাড়া অন্য কোনো চিহ্নই নেই। এখানেই তাহলে এই লজিকটির সমাধান হয়ে গেল। এর পরের উদাহরণটি রয়েছে এরকম। এক্ষেত্রে প্রথমে আমরা যদি ডেফিনেশন অফ স্টকের এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করি, তাহলে 2 নং লাইনটি পাবো এরকম, এবং 2 নং লাইনের ওপরে যদি ডেফিনেশন অফ স্টকের এই সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে 3 নং লাইনটি পাবো এরকম। আর এভাবেই এই লজিকটিরও সমাধান এখানে হয়ে গেল, কারণ এখানেও এই ফাইনাল লাইনটিতে স্ট্রক ছাড়া অন্য কোনো চিহ্নই নেই। এবারে অন্য ধরনের একটি উদাহরণ দেখা যাক। এই উদাহরণটির ক্ষেত্রে প্রশ্নে স্ট্রক ছাড়া অন্য কোনো চিহ্নই দেওয়া নেই, অর্থাৎ এক্ষেত্রে নিয়মের সাহায্যে আমাদের এমন একটি লাইন আনতে হবে যেখানে স্ট্রক চিহ্ন থাকবে না, অন্য চিহ্নর মাধ্যমেই এই লাইনটিকে বর্ণনা করতে হবে। তাহলে দেখা যাক এটি কি করে করা যায়। প্রথমে দেখো ডান দিকে রয়েছে কিউ স্ট্রক কিউ, অর্থাৎ এখানে কিউ স্ট্রক কিউ এর পরিবর্তে 2 নং লাইনে আমরা এই সূত্রটি অনুসারে লিখতে পারি কার্ল কিউ।
এরপরে 2 নং লাইনের প্রথম পিটিকে যদি আমরা পি মনে করি এবং কার্ল কিউ সম্পূর্ণটুকুকে যদি আমরা কিউ মনে করি, তাহলে ডেফিনেশন অফ স্ট্রোকের এই নিয়মটিকে ডান দিক থেকে বাম দিকে যদি আমরা প্রয়োগ করি, তাহলে সম্পূর্ণ লাইনটি আমরা পাবো এ ধরনের, অর্থাৎ কার্ল বাইরে চলে যাবে ব্র্যাকেটের এবং পি এবং কার্ল কিউ এর মাঝখানে ডট হয়ে যাবে। এরপরে এই 3 নং লাইনটিকে যদি আমরা ডেম সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে 4 নং লাইনটি দাঁড়াবে এ ধরনের, এবং এই 4 নং লাইনের ওপরে ডান দিকের ডবল নেগেশনটাকে যদি তুলে দিই, অর্থাৎ ডিএন সূত্রটি এখানে অ্যাপ্লাই করি, তাহলে 5 নং লাইনটি পাবো এরকম। এরপরে 5 নং লাইনের ওপরে যদি রুলস অফ রিপ্লেসমেন্টের ইম্পেল রুলটিকে উল্টো দিক থেকে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে অ্যাপ্লাই করি, তাহলে আমরা 6 নং লাইনটি পাবো এ ধরনের। এক্ষেত্রে দেখো লাইনটি অনেকটাই আকারে ছোট এবং এখানে কোনো স্ট্রোক চিহ্ন নেই। এর থেকে আমরা বুঝে নেব এই লজিকটির সমাধান এখানেই হয়ে গেল। এ ধরনেরই আরেকটি উদাহরণ হলো এটি। এক্ষেত্রে দেখো বাদিকে রয়েছে পি স্ট্রোক পি, এর পরিবর্তে আমরা ডেফিনেশন অফ স্ট্রোকের এই সূত্রটি অ্যাপ্লাই করলে পাবো কার্ল পি। এরপরে মাঝের স্ট্রোকটি নিজের জায়গাতেই বসিয়ে ডান দিকের কিউ স্ট্রোক কিউটাকে যদি দেখি, তাহলে এই সূত্রটি অনুসারেই আমরা লিখতে পারবো কার্ল কিউ। তাহলে 2 নং লাইনটি আমরা এরকম পেলাম। এরপরে এই 2 নং লাইনটির কার্ল পিটিকে যদি আমরা পি মনে করি এবং কার্ল কিউটিকে যদি আমরা কিউ মনে করি, তাহলে পি স্ট্রোক কিউ অর্থাৎ এই ডেফিনেশন অফ স্ট্রোকের এই সূত্রটিকে আবার ডান দিক থেকে বাম দিকে যদি আমরা প্রয়োগ করি, তাহলে পরের লাইনটি আমরা পাবো এরকম, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে কার্ল হয়ে যাবে এবং কার্ল পি এবং কার্ল কিউ এর মাঝে হয়ে যাবে ডট। তাহলে 3 নং লাইনটি পেলাম এরকম। এরপরে 4 নং লাইনে এই 3-এর ওপরে যদি আবার আমরা রুলস অফ রিপ্লেসমেন্ট থেকে ডেম সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে মাঝে হয়ে যাবে ভেল এবং লাইনটি দাঁড়াবে এ ধরনের। এবং সবশেষে পরের লাইনে এই পি এর আগে যে দুটো নেগেশন রয়েছে, এই দুটো নেগেশন এবং কিউ এর আগে যে দুটো নেগেশন রয়েছে, এই দুটো নেগেশনকে যদি আমরা ডিএন সূত্রর মাধ্যমে তুলে দিই, তাহলে ফাইনালি আমরা পাবো পি ভেল কিউ। এভাবেই এক্ষেত্রেও কোনো স্ট্রোক আর থাকলো না এবং লাইনটি যথেষ্ট ছোট, অর্থাৎ আমরা বুঝে নেব এই লজিকটিরও সমাধান এখানেই হয়ে গেল। তাহলে এভাবেই স্ট্রোক ফাংশন লজিকের সমাধান করতে হয়। আমি আরও কিছু সমাধান করা স্ট্রোক ফাংশন লজিকের উদাহরণ এখানে দিয়ে দিলাম। 19 রুলস যদি অ্যাপ্লাই করার প্রক্রিয়াটি তোমাদের আগে থেকেই জানা থাকে, তাহলে এগুলি দেখলেই তোমরা বুঝে যাবে যে কি করে এগুলির সমাধান করা হয়েছে। নিজে নিজে বাড়িতে অভ্যেস করার জন্য কিছু স্ট্রোক ফাংশন লজিকের প্রশ্নের ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা সেগুলো সেখান থেকে ডাউনলোড করে নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে জানাবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলা রইল। দেখা হবে পরের ভিডিওতে।